বন্ধুরা পাহাড়টাকে আমরা আরো কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছি, আমার সামনে থেকে কিন্তু দারুণ লাগছে, মানে অরিজিনাল লেন্সে কিন্তু একদম পরিষ্কার। ভালো রাস্তা পাওয়া গেল। হ্যাঁ, কত গরু। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি বলরামপুর চৌমাথা। এবার আমরা এখান থেকে হাইওয়ে ধরবো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাই চলে যাচ্ছে চান্ডিল বা জামশেদপুর। কিন্তু দারুণ লাগছে, একদম কাছেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আমি আবারও হাজির হলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন আমি আমার চ্যানেল থেকে সরে গেছিলাম, তার কারণ হচ্ছে সরে গেছিলাম বলতে ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার বাড়িতে একটা কাজ ছিল, সেটা তোমাদেরকে আমি এর আগে অনেকগুলো ব্লগে বলেছি যে আমার বাড়িতে একটা কাজ আছে, তার কারণে আমি বেশ কিছুদিন ব্লগ নিয়ে আসতে পারবো না। তো ফাইনালি আমার কাজ মিটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এর আগেই আমি একটা ব্লগ পোস্ট করেছি, তোমরা দেখেছো, যেটা আমরা বেশ প্রচুর এনজয় করেছি। সরস্বতী পুজোর দিনে বেরিয়েছিলাম আমরা 4-5 জনে, আরামবাগ রিসর্টেও গেছিলাম। যদি না দেখে থাকো তো ওই ব্লগটা অবশ্যই গিয়ে দেখতে পারো। তো আমার কাজ মিটে গেছে, এবার আবার তোমরা ব্যাক টু ব্যাক আমার ব্লগ দেখতে পাবে, এবং আরও এরপর 3-4টে ব্লগ আসবে, যেটা তোমরা দেখতে পাবে যে আমরা চান্দিল ড্যাম এবং তার সঙ্গে ডালমা পাহাড় এবং ডালমা লেক আরও ইত্যাদি ইত্যাদি মোটো ব্লগিং সব কিছুই থাকছে, পরপর আসতে থাকবে। তো এটা বিশেষ করে যে ব্লগটা হবে সেটা হচ্ছে যে আমরা চান্ডিল ড্যাম পর্যন্ত যাব, তার মোটো ব্লগটা তোমরা এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে পাবে। তো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি তুমি আমার চ্যানেলে একদম নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর কিন্তু একটা লাইক দেবে। আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 1K নয় মানে 1100 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য তোমাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিশেষ ব্যাপার হচ্ছে যে ছোটো জামাইবাবু আমাকে একটা গিফট দিয়েছে, বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করেছে যে ওইটা পরে আমাকে একটা ব্লগ করতে হবে এবং কেমন লাগছে সেটা আমার জামাইবাবু ওই ব্লগেই দেখবে। এবং আরও অনেক সবাই আছে, তেনারাও অনেক সাপোর্ট করে আমাকে। দেখো, এই হচ্ছে সেই গিফট যেটা পরে আমাকে বলেছে যে এটা পরে একটা ব্লগ করতে এবং কেমন লাগে সেটা দেখাতে। দেখো সব কিছু গুছন গাছন চলছে। আর একটা আমি তোমাদেরকে নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি একটা নতুন বাইকার শ্যুজ কিনেছি, সেটা কেমন তোমাদেরকে আমি আজকে আনবক্সিং করে দেখাচ্ছি। দেখো, এইটা আমি নতুন আজকে কিনে নিয়ে আনলাম। এতে বাইকার শ্যুজ আছে, ভেতরে আর কি আছে, ভেতরে কিছু নেই। তো এতে বাইকার শ্যুজ আমি আজকে কিনে আনলাম, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। তো এই হচ্ছে আমার বাইকার শ্যুজ। শু দেখতে পাচ্ছ কেমন জুতোগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলো কিনা। দেখো তলায় খুব ভালো বিট দেওয়া আছে বিশেষ করে, এবং সামনে এই যে এই জায়গাটা শক্ত আছে, তার কারণে কী হয় অনেক সময় পায়ের উপর দিয়ে অন্য গাড়ির চাকা চলে যাওয়ার ভয় থাকে, পাশাপাশি অনেক ভিড় যখন হয়, জ্যাম লেগে যায় সেই সময়। তো তার ক্ষেত্রে এইগুলো অনেকটা সেভ, বুঝতে পেরেছো। এবং এই যে উঁচু পর্যন্ত যাতে হাওয়াটা না লাগে, এবং এটা অনেকটা কিন্তু সেফটি। তো তার কারণে আমি এই জুতোগুলো আজকেই কিনে নিয়ে আনলাম। কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর এটা হচ্ছে লেন্সার কোম্পানির, এটা ভালোই। আর এটা দাম নিয়েছে তোমার মোটামুটি 1400 টাকা দাম নিয়েছে। আর আমরা কালকে বেরোচ্ছি একদম ভোর 4টের সময় বা 4:30 সময় বেরোবো। আর আমরা যাচ্ছি মোট 3 জন, দুটো বাইকে আমরা 3 জন যাচ্ছি। একজন এক্সট্রা যে যাচ্ছে সে আমাদের সঙ্গে একদম প্রথমবার বেরোচ্ছে, মানে আমরা বাইক নিয়ে যে বেরোই তো সে একদম প্রথমবার বেরোচ্ছে, এর আগে কোনো দিন যায়নি কো। তো ও খুব এক্সাইটেড আছে। তো কে যাচ্ছে নতুন সেটা তোমরা কালকেই দেখতে পাবে। অ্যান্ড চলো এবার শুয়ে পড়ি, কারণ ভোরবেলায় যেহেতু উঠতে হবে তাই ঘুমের প্রয়োজন আছে। ওকে, গুড নাইট, দেখা হচ্ছে একদম ভোরবেলায়। তো গাইস গুড মর্নিং, মানে সকাল হয়ে গেছে, এখন বাজে 4:30 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। দেখো এও চলে এসেছে আমার বাড়িতে। তো আরেকজন আসবে, সেটা হচ্ছে সোমনাথ। তোমরা হয়তো সোমনাথকে চেনো, এর আগে অন্য ভিডিওতে দেখেছো। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার এক্ষুনি আমরা বেরোবো। আর দেখো আমরা একদম পুরো কিন্তু রেডি, ও রেডি আর আমিও রেডি। তো চলো এবার বেরোনো যাক। তো বন্ধুরা
ফাইনালি আমরা বেরোলাম আমাদের বাড়ি থেকে, আর এখন সময় হয়ে গেছে 4:52। কুয়াশা ভালোই আছে, একদম বাড়ির কাছেই দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। সো আগে রাস্তায় গিয়ে কি হবে সেটা দেখা যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের মোটো ব্লগ। তো তোমাদেরকে আমি স্টার্টিংয়েই বললাম যে আমাদের লম্বা সফরের ব্যাপার আছে। মোটামুটি রাস্তা হচ্ছে প্রায় 260 কিলোমিটার, আর আমরা যাচ্ছি 3 জন, বাইক 2টো। না ভালোই কুয়াশা আছে, পায়ে ঠান্ডা লাগছে। পায়ে ভিতরে ইনার পরিনি কো, ভিতরে এমনি সোয়েটার ফোয়েটার সব পরেছি, কিন্তু পায়ে শুধু জিন্সটা পরে নিয়েছি। এবার কেমন লাইট লাগছে বলো? লাইট আমার তাগড়া আছে। এবং আমাদের জন্য অপেক্ষা করছে সোমনাথ আমাদের স্কুল তলায়, মানে রাস্তায় আর কি। তো চলো সোমনাথ গিয়ে একটু ডায়লগ মেরে দেবে। তার কারণ হচ্ছে আমরা একটু যেহেতু লেট হয়ে গেছি, ও একটু আগে পৌঁছে গেছে, তার কারণে ও একটু ডায়লগ তো মারবেই। ও ভাই সাহেব কি কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। কি কুয়াশা রে, আমি ভাবছিলাম হয়তো কুয়াশা কমে গেছে। সোমনাথ চলে এসছে, দেখেছো আমার আগে। কি ডায়লগ মারবি বল, কি ডায়লগ মারবি? তো চলো শুরু হলো আজকের চান্ডিল ড্যাম এবং দালমা পাহাড়ের সফর। সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের দারুণ লাগবে এই ব্লগটা, কারণ আমাদের মোটো ব্লগ মানে একটু আলাদা লেভেলেরই হয়। তো চলো, কুয়াশা কতক্ষণে কাটে, কটার সময় কুয়াশা কম হয় দেখা যাক। কুয়াশাটা যতক্ষণ না কমছে ততক্ষণ আমরা কিন্তু জোরেও যেতে পারবো না। মানে জোরে বলতে 200-300 ওই জোর নয়, আমাদের গাড়িও অত জোরে উঠবে না, বাচ্চা গাড়ি। এমনিতেই আমাদের রাস্তা তো 1 নম্বর রাস্তা, বুঝতে পারছো? আমাদের এই রাস্তাটা হচ্ছে 1 নম্বর রাস্তা। আমেরিকা থেকে মাঝে মাঝে দেখতে আসে আমাদের এই রাস্তাটাকে। তো যাই হোক, চলো গিয়ে আগে 12 নম্বর রোডে উঠি। তো গাইস ফাইনালি আমরা 12 নম্বর রোডে উঠলুম। হ্যাঁ উই আমাদের গুগল ম্যাপ, হ্যাঁ একদম। তো গাইস আমরা 12 নম্বর রোডে উঠলুম। এবার আমরা সোজা এখন 12 নম্বর রোড ধরে চাপাডাঙ্গা যাব, মানে আরামবাগ এই তারকেশ্বর চাপাডাঙ্গা। সোমনাথের স্পিড বেড়ে গেছে তো আমাদের গুগল ম্যাপের, বহু ছুটছে, কিন্তু বেশি জোরে যাওয়া যাবে না। রাস্তায় কোথায় কি ঘোড়া আছে, এরও আছে, নর্মাল একটা স্পিডেই যেতে হবে। যদিও সামনে লরি থাকলে ভালো হয়, লরি সবসময় কুয়াশায় কাটিয়ে কাটিয়ে যায়, এটা একটা ভালো সুবিধে হাই রোডে যেটা দেখা যায়। এমনি প্রচুর কুয়াশা, হ্যাঁ মানে বেশি স্পিডে তো যাওয়াই যাবে না। দেখো এই কুয়াশা থাকলে বেশ কয়েকটা সমস্যা। 1 নম্বর হচ্ছে জোরে যাওয়া যাবে না, 2 নম্বর হচ্ছে গা ফা সব ভিজে যাবে, 3 নম্বর হচ্ছে মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, মানে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু থাকে। তো বন্ধুরা ফাইনালি আমরা এন্ট্রি করছি তারকেশ্বর। আর আমাদের তারকেশ্বর আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল, যেটা আমাদের মোটামুটি 15 মিনিটের রাস্তা ধরো, সেটা আধ ঘন্টার বেশি লেগে গেল তারকেশ্বর আসতে। হচ্ছে তারকেশ্বরের ধাম গেট, দেখতে পাচ্ছ, এই হলো তারকেশ্বর ধাম। এইদিকে যাওয়া এই রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বর ধাম। তো গাইস ফাইনালি আমরা তারকেশ্বর পার হলাম। এবার আমরা ধরেছি চাপাডাঙ্গা রোড, তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা রোড। মোটামুটি এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার হবে, বা বড্ড জোর 7 কিলোমিটার হতে পারে। আসবে ওইটা দিয়ে যাবে। তো ফাইনালি আমরা উঠলাম
26 নম্বর রোড অর্থাৎ অহলদাবাই রোডে, যাকে আবার বেনারস রোড বলে। বেনারস জায়গায় জায়গায় ট্রিপল লেন আছে, আবার অ্যাকচুয়ালি এটা ডবল লেন হয়েছে, মানে 4 লেন, তো জায়গায় জায়গায় ট্রিপল লেন আছে। আর রাস্তার কথা কি বলবো, মানে সবই তো অন্ধকার, দেখাই তো কিছু যাচ্ছে না। তো চলো এবার আমরা গিয়ে পৌঁছাই আরামবাগ। আমরা এখন চাপাডাঙ্গা থেকে আরামবাগের রোড ধরেছি, আর এখান থেকে মোটামুটি আমাদের যেতে হবে প্রায় 20 থেকে 25 কিলোমিটার। তবে আমরা গিয়ে পৌঁছাবো আরামবাগ। গাইজ ব্যাপার হচ্ছে, দাঁড়িয়ে আমরা এই জায়গায় চা খেলুম, আরও সকাল সকাল হেলমেটের ভাইজার ভেঙে ফেলেছে। খুব ভালো কাজ করেছে একটা, জাহামা করে গাড়ির এই যে আরসির এতে রেখেছিল, ধরম করে পড়লো আর ভেঙে গেল, মানে একদিকে লক ভেঙে চলে গেছে। জায়গায় কিছু করার নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরে। মায়াপুরে আমাদের চা খাওয়া হলো, এবার সোজা আরামবাগ। তো গাইজ আমার ডান দিকের আয়নার দিকে যদি তাকাও তো সূর্যটাকে দেখতে পাওয়া যাবে, মানে সূর্য উঠেছে কিন্তু আমাদের পিছন দিয়ে তো আমরা পশ্চিমমুখ হয়ে যাচ্ছি, পূর্ব দিক দিয়ে সূর্য, তাই আমাদের ব্যাক সাইডে। যাই হোক, সূর্য ওঠা আমরা দেখেছি, অ্যান্ড আমরা মোটামুটি আরামবাগের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখান থেকে এবার ডবল লেন সম্পূর্ণ হয়ে আছে। আর আমরা 2 দিন আগে এসেছিলাম এইখানেই, মানে এই যে ওই দূরে যে রিসর্টটা দেখতে পাচ্ছ, আরামবাগ রিসর্ট, আমরা ওই রিসর্টেই এসেছিলাম। তার ব্লগ পোস্ট করেছি অলরেডি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। এর আগের ভিডিওটাই, আগের ব্লগটাই ওটা। ওই যে রিসর্ট আমরা এসেছিলাম রিসর্টে। আর সোমনাথ অনেক স্পিডে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছ। আর দেখো আমার মানে বইয়ের দিকে, ডিসপ্লের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে 80+ স্পিডে যাচ্ছে সোমনাথ। তো বন্ধুরা, একটা ব্যাপার হচ্ছে যে বেশ কিছুদিন হলো আমি ব্লগ ঠিক সেইভাবে পোস্ট করতে পারিনি। ওই দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগতম তরণ আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আরামবাগ পৌরসভা। এবার এখান থেকে আমরা তো আরামবাগ পৌরসভা এলাকা চালু হয়ে গেল। স্পিড আছে 80+, সময় হয়ে গেছে 6:52, মানে 7টা বাজতে চলেছে। আর আমরা এসে পৌঁছাচ্ছি আরামবাগ, মানে এইখান থেকে এইখানে আরামবাগ আসতেই, আমাদের বাড়ি থেকে আরামবাগ আসতেই রাস্তা হচ্ছে প্রায় কম বেশি 40 কিলোমিটার। আর এই 40 কিলোমিটার আসতেই সময় লেগে গেল আমাদের 2 ঘন্টা, বুঝতে পেরেছো? আর আরামবাগে একটুখানি জ্যাম পাওয়া যাবে অবশ্যই, যেহেতু আরামবাগ একটা ভালো টাউন বলা যেতে পারে। আর এই মুখটা বের করে দিয়ে কেরকম দাঁড়িয়ে দেখেছো তো। আরামবাগ রেলওয়ে স্টেশন হয়ে গেছে, আরামবাগে এলে ট্রেনেও আসা যাবে। আর যারা বিষ্ণুপুর যেতে চায় তাদের জন্য আরামবাগ থেকে বিষ্ণুপুর যেতে পারবে বাস ধরে, অথবা গোঘাটে নেবে, ওখান থেকেও যাওয়া যাবে। তো এই হচ্ছে আরামবাগ সিটি, সামনে রেড লাইট। সকালবেলা একটা ব্যাপার কি, ভালো যাওয়া যায়, রাস্তায় পাবলিকের ভিড়টা থাকে না, গাড়ি ঘোড়া থাকলেও পাবলিকের ভিড়টা থাকে না। এটা হচ্ছে একটা ব্যাপার, মানে যারা বেশি জ্যাম করে, টোটো ফোটো আর ইত্যাদি সাইকেল মোটর সাইকেল, সেই ভিড়টা থাকে না। তো গাইজ আমরা এবার পার করব দ্বারকেশ্বর নদ, আরামবাগের একমাত্র নদ এটা। সমস্ত আরামবাগের ক্যাচরাকে বয়ে নিয়ে যায় এই নদ। নদী না থাকলে শহর হয় না, নদী অবশ্যই একটা শহরের জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে দ্বারকেশ্বর নদ।
আর ওই দিকে হচ্ছে রেলওয়ে ব্রিজ। এবার এখান থেকে আমরা রাস্তা ধরবো বিষ্ণুপুরের। তো গাইজ ফাইনালি আমরা আরামবাগ থেকে ধরে নিলাম বিষ্ণুপুরের রোড, যেটা জয়পুর হয়ে বিষ্ণুপুর যাচ্ছি, মানে জয়পুরের যে রিসর্ট আছে এবং জয়পুর জঙ্গল, সেইটা দিয়ে কিন্তু আমরা যাব। অতএব আমরা আজকে কিন্তু জয়পুর জঙ্গলটা আবার দেখব, এর আগেও দেখেছি, আবার দেখব। গাইজ এই বছর আমাদের এটা সেকেন্ড ট্রিপ হচ্ছে। এর আগে আমরা গেছিলাম বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জর, তো তার ব্লগ পোস্ট করা আছে, চাইলে তোমরা গিয়ে দেখতে পারো। তো একটা ব্লগ এখনো আমি পোস্ট করিনি, মানে সময় হয়ে ওঠেনি, সামনে আমার একটা কাজ থাকার কারণে। তো ওই ব্লগটা আমি পোস্ট করব, তোমরা অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমাদের হতে চলেছে চান্দিল এবং ডালমা, মানে দলমা, বাংলায় গোড়া বাংলায় যাকে বলা হয় দলমা, সেই দলমা পাহাড় এবং দলমা লেক, তার সঙ্গে আরো কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা দেখব। তো গাইজ ফাইনালি আমরা হুগলি ছাড়লাম আর প্রবেশ করলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর এই মাত্রই আমরা পার করলাম হুগলি আর বাঁকুড়ার চেকপোস্ট। এখন আমরা কিন্তু বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছি। আর যারা বলে যে বাঁকুড়ায় আলু চাষ হয় না, এই হয় না, ওই হয় না, তাদেরকে বলছি আয় দেখো বাঁকুড়ায় আলু দেখেছো তো, ভাঙার হয়ে গেছে, কত সুন্দর গাছ দেখেছো, একদম চপচপ করছে। তো যারা বলে যে বাঁকুড়ায় আলু গাছ হয় না, আলু চাষ হয় না, তাদেরকে দেখা যায় দেখো কত আলু চাষ। এর আলু গাছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আলু গাছেই ফুল ধরেছে, তার মানে হুগলির থেকে পিছিয়ে আছে কিন্তু বাঁকুড়ার আলু চাষিরা। এখানে একবার ফাইন লাগিয়েছিল প্রথমবার যখন আমরা পুরুলিয়া যাচ্ছিলাম অযোধ্যা পাহাড়, তখন একবার ফাইন লেগেছে 90, 90 প্লাস 95। কত জোরে চালাচ্ছিস? 90? সেই তো দেখছি। এই রাস্তাটাই কিন্তু মানে আরামবাগ থেকে জয়পুর পর্যন্ত এই রাস্তাটায় প্রচুর বাঁক আছে আর প্রচুর ব্রেকারও আছে, তবে এই ব্রেকারগুলো ভালো, ফ্ল্যাট ব্রেকার। জয়পুর, তো বন্ধুরা আমরা জয়পুর পৌঁছে গেছি, জয়পুর কৃষক বাজার, আর সামনেই হচ্ছে জয়পুরের সুবিখ্যাত রিসর্ট, যেখানে অনেক দূর দূর থেকেই মানুষ কিন্তু বেড়াতে আসে, ঘুরতে আসে, পিকনিক করতে আসে। এই দেখো এইদিকে কত গাছ কাটা আছে দেখতে পাচ্ছ। এই জয়পুর থেকে অনেক, এই রিসর্টটা হচ্ছে এইখানে বনলতা রিসর্ট, যে এইটা হচ্ছে এই বনলতা রিসর্ট, আর এইখান থেকে শুরু হচ্ছে জয়পুর জঙ্গল। আর এখানে তো গাইজ এই হচ্ছে জয়পুরের জঙ্গল, এই হচ্ছে জয়পুরের জঙ্গল, কি বললি সাইদ? এই হচ্ছে জয়পুরের জঙ্গল, এইখান থেকে শুরু হচ্ছে মোটামুটি 2-3 কিলোমিটার মতো, তাই তো? এতে ঢুকে দে, ঝুলিয়ে দে, হ্যাঁ, আর না হলে হ্যাঁ। তো গাইজ এই হচ্ছে জয়পুরের জঙ্গল। তো গাইজ ফাইনালি আমরা এসে পৌঁছালাম জয়পুরের জঙ্গল, আর এখন সময় হয়ে গেছে, কটায় বাজছে রে? এখন বাজে 7:56, মানে 8টা বাজছে। তো এখন বাজছে 8টা, মানে আমাদের আসতে এখানে সময় লাগলো প্রায় 3 ঘন্টা, তাই তো? 3 ঘন্টা তো, 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। আর রাস্তা হচ্ছে প্রায় 90 কিলোমিটার। তো আমরা মোটামুটি 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেললাম সকাল 5টা থেকে। তো এবার একটু আমরা দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে একটু বিরতি করে নেবো। আর এর রাস্তা কিন্তু দারুণ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আগে ভয় থাকতো এই রাস্তা দিয়ে যেতে, মানুষ ভয় পেত, বাট এখন কিন্তু আর কোনো ভয় নেই। চলো আজকে আমরা একটুখানি জঙ্গল দেখবো।
তো বন্ধুরা, এই হচ্ছে জয়পুরের জঙ্গল, যেটা এর আগে আমরা অন্তত 2-3 বার দেখেছি, আবার দেখছি। যতবার দেখবে ততবারই ভালো লাগবে। গাছগুলো খুব সুন্দর, যেন সাজিয়ে লাগানো আছে। এবং এখানে মাঝে মাঝে মেসেজ আছে যে বাঁচাও আমাকে, আমি তোমাদের ফুসফুস। জঙ্গল বাঁচালেই আমরা, আর আমরা বাঁচালেই তবে জঙ্গল। তাই অনেক সময় কি হয়, বেরিয়ে চলে আসে। চাষবাসের এরিয়া শেষ হলো, এবার পড়লো উঁচু নিচু এরিয়া। মানে জয়পুর জঙ্গলের আগে পর্যন্ত ওদিকটা চাষবাস ভালোই আছে, মানে আলু চাষ প্রচুর দেখতে পেয়েছি। এইদিকে কিন্তু আলু চাষ আর সেরকম দেখতে পাওয়া যাবে না। তো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়। এখান থেকে সোজা যাব, গিয়ে আর কিছুক্ষণ পরেই আমাদেরকে বাঁকতে হবে বাঁদিকে। তারপরে আমরা ধরো বলরামপুরের রোড। তো গাইস, এইটা হচ্ছে মেদিনীপুর রোড। এই রোডটা ধরে গেলে মেদিনীপুর যাওয়া যাবে। আমরা এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ যাব, যাওয়ার পরে আবার কিন্তু বাঁক নেব ডান দিকে। তো গাইজ, আমরা বিষ্ণুপুরের কি বলে নার্সিং হোম মোড়, এখানে দাঁড়িয়ে আমরা নাস্তা করলাম। আর এখন সময় হয়েছে 9টা। এবার আমরা ধরে নিয়েছি মুকুটমণিপুর বলরামপুর রোড। আর এখানে একটা ফরেস্ট আছে ছোটোখাটো, তো সেটা দেখাবার জন্যই জেনারেলি আমি এখন ব্লগটা অন করলাম। আবার দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে আমার এই এটাকে চেঞ্জ করে নিলাম, গ্লাভসটা। গাইজ, আবার একটা ফরেস্ট আসছে। জঙ্গল মানেই মানুষের সমস্ত প্রাণী জগতের প্রাণ। এই জঙ্গলটা প্রবেশ করার আগে একটা দারুণ মেসেজ দেখলাম, যে খরা এবং বন্যাকে রুখতে এই জঙ্গলকে বাঁচান, মানে বাঁচান। তো বন্ধুরা, আমরা আবার একটা ঘন জঙ্গলে প্রবেশ করছি। দেখো, দেখতে পাচ্ছ দুদিকে সুন্দর সবুজ পরিবেশ, তার মাঝখান দিয়ে কালো ঝকঝকে রাস্তা। এটাই হলো আসল প্রকৃতির পরিচয়। তো বন্ধুরা, এইটা হচ্ছে SH2। এই রাস্তাটা হচ্ছে বিষ্ণুপুর থেকে বলরামপুর পর্যন্ত। আর এই রাস্তাটা যাচ্ছে মুকুটমণিপুর হয়ে। আর রাস্তাটা একটু পাতলা, একটা স্টেট হাইওয়ে, কিন্তু একটু পাতলা। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু গাড়ি অনেক কম। তাহলে সে হিসেবে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। যদি রাস্তাটা অনেক পাতলা হতো, গাড়ি অনেক বেশি থাকতো, তাহলে কিন্তু একটা সমস্যা, অসুবিধা হতো। যেহেতু রাস্তাটা সরু তার এবং গাড়িও অনেক কম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গাইজ, আমরা আবার একটা বড় জঙ্গলে প্রবেশ করব, যেটা জঙ্গলটা এদিক থেকে শুরু করে এদিকে লম্বা হয়ে চলে গেছে, বিশাল বড় একটা জঙ্গল। আমরা ঠিক তার মাঝখান দিয়েই যাব। এবং তার মাঝ দিয়ে চলে গেছে একটা ক্যানেল। শুরু হয়ে গেল এখান থেকে জঙ্গল। দেখা যাক কত বড় জঙ্গলটা। মোটামুটি 1-1.5 কিলোমিটার হবে অবশ্যই। একদম বাঁধানো ক্যানেল, দেখতে পাচ্ছ, সুন্দর ঝকঝকে ক্যানেল।
আমরা জঙ্গলে প্রবেশ করে ফেলেছি অলরেডি। জঙ্গলের পরিবেশটাই আলাদা, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, শীতল পরিবেশ, তার মধ্যে দিয়ে দিয়ে আবার হয় কালো ঝকঝকে রাস্তা, তাহলে আলাদা একটা রৌনক, আলাদা একটা চমক। বন্ধুরা এইখান থেকে এবার এই রাস্তাটা কিন্তু পুরো একদম সোজা স্ট্রেট, মানে অন্তত কয়েক কিলোমিটার পর্যন্ত একবারে সোজা। আর এই জঙ্গলটা আমরা এবার ছাড়লাম, আর একটুখানি গেলে জঙ্গলটা শেষ হয়ে যাচ্ছে। এই যে উঁচু নিচু রাস্তা, বাঁকুড়ার এই উঁচু নিচু রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। যদি আমি একটু আগে থেকেই দেখছি, তো এই উঁচু নিচু রাস্তাগুলো আমার কিন্তু দারুণ লাগে। একবার উঠে যাচ্ছে উপরে, আবার একবার নেমে যাচ্ছে, এতে কি রাস্তাও কিন্তু ভালো থাকে, বেশি দিন রাস্তাগুলো যায়, হট করে খারাপ হবে না, রাস্তায় জল জমবে না। তো বন্ধুরা ফাইনালি আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে একটা পেট্রোল পাম্পে, আর ওখানে আমরা পায়খানা টায়খানা করলাম। তো তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি কোনো সময় বেরো বাইক নিয়ে বা কার নিয়ে বা বাসে, তো কোনো সময় ইমার্জেন্সি যদি পায়খানা টায়খানা পেয়ে যায়, তো তোমরা যে কোনো পেট্রোল পাম্পের পায়খানাতে তোমরা পায়খানা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ওখান থেকে ছেড়ে এখন হাতিরামপুর বাজার পার হয়ে মানবাজারের রোড ধরেছি। মানবাজার থেকে তারপরে বলরামপুর রোড, আর আমাদের বাঁদিকে পড়ে থাকবে মুকুটমণিপুর, আমরা সোজা বেরিয়ে যাব বলরামপুর। আর এখানে রাস্তাটা কি বলবো, একদম অসম লাগছে, সত্যি অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। পাওয়া দেখা যাচ্ছে, পাহাড় পাহাড়। ও এখানে রাস্তাটা খুব ভালো লাগছে। এগুলো হচ্ছে সব পলাশ গাছ। ভেড়া তুলে নেবো নাকি আমরা, একটা করে নিয়ে চলে যাবো, বুঝতে পারবে। সাইদ একটা জিনিস দেখতে পেলি না তুই, পলাশ ফুল, এগুলো সব পলাশ গাছ, আর 1 মাস পরেই হবে। এত এত সুন্দর লাগতো, তুই দেখলে খালি বলতিস বিউটিফুল লাগে। তো বন্ধুরা ফাইনালি আমরা পার করলাম সিন্দ্রি, পুরুলিয়া, আর এখন আমরা বড়বাজার, বড়বাজার, তারপরে বলরামপুরের দিকে যাচ্ছি। এখনো মোটামুটি 30 কিলোমিটার বলরামপুর। আর আমাদের সামনে বেশ কয়েকটা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম, এই দিকটাতে রয়েছে পাহাড়গুলো। আর এদিককার রাস্তা যদি বলি, তো রাস্তা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে এই রাস্তা দিয়ে যেতে পারবে। মাঝে এক জায়গায় মাত্র রাস্তা খারাপ পড়েছিল, বাকি বেশ রাস্তা সবই ঠিকই আছে। লাগছে তাই না এই জায়গাটা, মানে এই রাস্তা এরকমই, এদিককার রাস্তা সব এরকমই, একবার উঁচু একবার নিচু। এদিকে রাস্তা একবার করলে এখন অনেক দিন যাবে, রাস্তায় জলটাই তো জমে না, রাস্তাটা ভালো তো থাকবেই। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি বলরামপুর, আর এই হচ্ছে বলরামপুর চৌমাথা। এবার আমরা এখান থেকে হাইওয়ে ধরবো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাই চলে যাচ্ছে চান্ডিল বা জামশেদপুর। আর এখানে একটা ফ্লাইওভার তৈরি হবে, তার এই যে কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এইদিকে একটা বড় দিঘি রয়েছে, দিঘির জলে চান করে নিতে হবে।
नेशनल हाईवे भाई नेशनल हाईवे ही होता है। क्यों यहाँ पर মানে এখানে বিড়ালেও রাস্তা কাটে না আর মানুষেও রাস্তা কাটে না। মোটামুটি আমাদের আর 20-25 কিলোমিটার রাস্তা বাকি আছে। চান্দিল পৌঁছাতে তো দেখা যাক ওখানে কি গিয়ে কি প্ল্যান হয়। আর এই ব্লগটা ওখানেই শেষ করব। নেক্সট ব্লগ দেখতে পাবে, পরের ব্লগ সেটা হবে চান্দিল ড্যাম দেখতে পাবে, এবং ওখানে কিছু সাইট সিন যদি থাকে তো থাকবে ওই ব্লগটাতে। আচ্ছা সামনে হোটেল, তো হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাবে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। চলো, হোটেলটা তো লোকজন নেই রে। ছাওয়াই না যা ছাওয়াই। এই তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো এই হোটেলটাই। আমি হোটেলের নামটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই অপোজিটে এই যে হচ্ছে রোড, ন্যাশনাল হাইওয়ে, আর এই একদম ন্যাশনাল হাইওয়ে রোডের ধারেই হচ্ছে এই হোটেলটা। আর এখন সময় হয়ে গেছে প্রায় 1:30টা, আমরা তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর আমাদের এখনও যেতে হবে মোটামুটি কম করে হলেও 20 কিলোমিটার। তো তাই আমরা ভাবলাম যে আর লেট না করে আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আমরা ঠিক খাওয়া দাওয়া করলাম বলরামপুর থেকে বেরিয়েই চান্দিলের দিকে যাওয়ার পথে এই হোটেলটা পড়লো। এই যে এই হোটেল, হোটেলের নাম হচ্ছে নেহা হোটেল। জায়গাটার নাম হচ্ছে বেরমা বলরামপুর পুরুলিয়া। আর এই দেখো এইখানে আমাদের বাইক রেখেছি। আর বেশ ভালোই হোটেলটা নতুন হয়েছে, পরিষ্কার। আমরা ভেজ খেলাম। আর দেখো এমনি ফাঁকাই আছে, বাট ভালোই পরিষ্কার সুন্দর খাওয়া দাওয়া। এই হচ্ছে হোটেল। তো তোমরা যদি এদিকে আসো তো এখানে খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা হবে না, খুব ভালো। দেখো এরা দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এদের জন্য ভালো শোয়ার ভালো ব্যবস্থা। ওরা বলছে ঘুমিয়ে যাব। তো চলো, আর আমাদের কিছুক্ষণ আছে, তারপরে গিয়ে পৌঁছে যাব আমরা চান্দিল। গিয়ে ওখানে এই ব্লগটা আমার শেষ হবে, তারপরে শুরু হবে নেক্সট ব্লগ, যেটা হবে চান্দিল ব্লগ। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরোলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, গন্তব্যের দিকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার দিকে সামনের দিকে যদি তাকাই, সামনের দিক থেকে মনে হবে যেন পুরোটাই পাহাড়ে ঘেরা। হয়তো তোমরা বুঝতে পারছো না, আমার ক্যামেরার লেন্স অত দূর পর্যন্ত যাচ্ছে না, কিন্তু এইখান থেকে জায়গাটা সত্যি বলছে যেন মনে হবে একদম পাহাড়ে ঘেরা। মানে একদম ওই দিক থেকে শুরু করে সামনের দিকটা পুরো যেন আমরা পাহাড়ের ভিতরে ঢুকে যাবো, এরকম একটা সিনারি লাগছে। আর এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, রোডের কাজ চলছে। তো বন্ধুরা আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়লাম, এবার আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। এইমাত্র আমরা চেকপোস্ট পার হলাম 2 স্টেটের। ঝাড়খণ্ড মানেই পাহাড়ের দেশ, ঝাড়খণ্ড মানেই জলপ্রপাতের দেশ, আর ঝাড়খণ্ড মানেই ড্যাম ঝিমরি। আর এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের বাঁদিকে পাহাড়, আর আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি ডালমাগুলো সব এই দিকেই। তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেল, এই দেখো এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের তো সব কিছু ঠিকঠাক আছে, আমাকে প্রথমে চেক করলো, বললো সব ওকে আছে তুই যা।
সোমনাথকে ধরেছে। সোমনাথেরও তো সব ঠিকই আছে, বাট একটা সমস্যা ছিল কি, সাইড চালাচ্ছিল, মানে আমাদের সঙ্গে আরেকজন যে আছে বাইকটা ও চালাচ্ছিল। তো এবার ধরেছে, ধরে বলছে ড্রাইভিং লাইসেন্স দে। এবার ড্রাইভিং লাইসেন্স তো ওর নেই, সমস্যা হয়ে গেল এখানে। তার জন্য একটু ফাইন তো লেগে গেল, কিছু করার নেই। তো গাইজ আমরা রঘুনাথপুর পার হচ্ছি। রঘুনাথপুরের সামনে একদম দেখা যাচ্ছে একটা পাহাড় দূর থেকে। তোর কতটা কাছে আমরা যাব, দূর থেকে মনে হয় যে ওই পাহাড়ে গিয়ে উঠে যায়, কিন্তু দেখা যায় যে তার আগে আমরা বেঁকে যাই। এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো দুটো পাহাড়টাকে আমরা আরও কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছি। মানে আমার ক্যামেরার লেন্সে সূর্যটা লাগছে, জানি না কীরকম দেখতে পাবে তোমরা, মানে কতটা কি বোঝা যাবে। বাট সত্যি কথা বলতে আমার সামনে থেকে কিন্তু দারুণ লাগছে। মানে অরিজিনাল লেন্সে কিন্তু একদম পরিষ্কার দারুণ লাগছে, যেন মনে হচ্ছে যে একটা পাঁচিল, বিশাল বড় একটা পাঁচিল দিয়ে আড়াল করা আছে রাস্তাটাকে। এই দেখো এখান থেকে পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, একদম কাছেই চলে এসেছে এরা। তো দাঁড়িয়ে পড়েছিল ওদের জন্য। রাস্তাটা এখন কিন্তু একদম পাহাড়ের ধার দিয়ে, দেখো এদিকে পাহাড় দেখতে পাচ্ছ, এদিকে একটা লম্বা বড় পাহাড়, আর তার ধার দিয়ে এই রাস্তাটা। ওদিকেও পাহাড় আছে, একে কি ঠেলতে হবে মনে হচ্ছে নাকি, চাকা জাম হয়ে গেছে। দেখো বাইক নিয়ে যাওয়ার এটাই হচ্ছে মজা। এই যে গাড়ি তো রাস্তায় জ্যাম হয়ে আছে, মানে অনেক দূর থেকে রাস্তায় জ্যাম হয়ে আছে, আমরা এই যে সাইড দিয়ে চলে যাচ্ছি। সবসময় বাইকের জন্য একটা রাস্তা খোলাই থাকে, কিন্তু এখানে তো আটকে গেলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা সামনে দেখতে পাচ্ছি চান্দিল ড্যাম। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন আমরা এলাম চান্দিল ড্যামের দিকে। ওই হচ্ছে সামনে চান্দিল ড্যাম। এইটাকে দেখার জন্য এত দূর থেকে আসা, কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা দেখতে এসেছি এই ড্যাম, যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এই হচ্ছে চান্দিল ড্যাম।